নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, ডার্মাটোলজিস্ট, প্রফেসর ডক্টর সন্দীপন ধরকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য আরো একবার আপনাকে অভিনন্দন। নমস্কার, ধন্যবাদ। আপনার একটি বই আমরা পড়েছি যেখানে রয়েছে যে শিশু ত্বক, তো মূলত হ্যাঁ একেবারেই যেখানে একদম একদম শিশু ত্বক এবং অজানা কথা। তো এই বইটিতে যতটুকু দেখেছি যে সেখানে অনেকগুলো বিস্তারিত একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে, এবং যেহেতু আপনি সারা পৃথিবীতে এই শিশুদের ত্বকের উপরে বিভিন্ন গবেষণার উপরে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন, তো আপনার এই যে আধুনিক যে অভিজ্ঞতা বা জ্ঞান, সেগুলো আমার দর্শক বন্ধুদের সাথে যদি আপনি একটু শেয়ার করেন, সেটা নিয়ে আমি আপনার কাছে আসবো। প্রথমত আপনার কাছে জানবো যে আজকের দিনে যেভাবে পলিউশন বাড়ছে, শিশুদের ত্বকটা বা ত্বকের যত্নটা কতটা গুরুত্বপূর্ণ একজন মা বা বাবার কাছে? শিশুদের ত্বকের যত্ন তো আজকালকার দিনে যে পলিউশন বাড়ছে, শুধু পলিউশন না, এ প্রসঙ্গে অনেক কথা এসেছে অ্যাকচুয়ালি। তাদের যে ফুড প্রেফারেন্স, খাদ্যাভ্যাস এবং তাদের যে ডেইলি রুটিন, যেটা আজকালকার দিনে অনেকটাই ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। আমরা ছোটবেলায় চিন্তাই করতে পারতাম না যে আমরা বাইরের ফাস্ট ফুড খাবো। হয়তো পুজোর সময় একবার খেলাম, কি এই দোলের সময় খেলাম, বছরে হয়তো গুনে 4 বার। এখন একটা বাচ্চা, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরও বাচ্চা, মাসে 2 থেকে 3 বার তো বাইরের ফুড খাই। এই যে সোকল্ড জেনজি যে গ্রুপ, আজকাল যে ইয়াং জেনারেশন, এদের যে চিন্তাধারা এবং এদের যে লুক আউট এবং এদের যে ধরনের মানে খাবার দাবারের প্রতি আসক্তি এবং তাদের যে ধরনের জীবনযাত্রা, সেটা কিন্তু আমাদের সময়কার থেকে কয়েক দশক আগের থেকে অনেকটাই কম। তার তো নমুনা দেখতেই পাচ্ছেন খুব রিসেন্টলি নেপালে কি হচ্ছে, যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার জন্য ধুন্ধুমার কাণ্ড হচ্ছে সেখানে। তো এটা একটা জাস্ট একটা ছোট্ট একটা বুদবুদের মতো ব্যাপার, যেটা কিন্তু অনেক বড়ভাবে শিশুদের মনের মধ্যে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু শিশুরা একদম শৈশবাবস্থা থেকেই তারা সেইভাবে গ্রো হয়ে উঠছে। উঠে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তরুণ, তারুণ্য, এই যে স্টেজগুলো, তার মধ্যে যে একটা শিশুর সমাজের যে এফেক্ট শিশুর উপরে আসছে, তার থেকে শিশুর চয়েসগুলো তৈরি হচ্ছে। আমি বলি কি, কয়েকটা উদাহরণ দিয়ে বলি যে একটা শিশু, আপনি যে কথাটা বললেন অত্যন্তই ঠিক। আমি দেখেছি আমার প্র্যাকটিসে, তার বাবা মারা বলছেন যে আমরা যে শ্যাম্পু লাগাই, আমার 5 বছরের মেয়েও ওই একই শ্যাম্পু লাগাতে চায়। কি মা বলছে আমার 7 বছরের মেয়ে আমার লিপস্টিকটা নিয়ে দিনরাত লাগাচ্ছে, কি আইলাইনার লাগাচ্ছে। তাকে 1000 বার বুঝিয়েও পাচ্ছে না, ডাক্তারবাবু আপনি একটু বুঝিয়ে বলুন একটু, এগুলো করা উচিত নয়, এই কেমিক্যাল গুলো ওদের জন্য নমনীয়, ওদের যে নমনীয় ত্বক তার জন্য ক্ষতিকারক। তো আমাকে সেটা করতে হয়, প্রচন্ড ভাবে কাউন্সেলিং করতে হয় বাচ্চাদেরকে। বাবা মাকেও কাউন্সেলিং করতে হয়, কিন্তু বেশি করে করতে হয় বাচ্চাদেরকে। বাচ্চার ত্বক হচ্ছে অত্যন্ত নমনীয় এবং ত্বকের যে ডেনসিটি সেটা বড়দের থেকে অনেক কম, 1/16 বলা হয়। তো সেই জন্য যে কোনো কেমিক্যাল যখন আমরা একটা বাচ্চার ত্বকে ইউজ করব, সেটা বড়দের থেকে ডিফারেন্ট হতে হবে এবং তার সেন্সিটিভিটি থাকতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, শ্যাম্পু তো বড়রাও ইউজ করে, কিন্তু বড়দের শ্যাম্পু কি বাচ্চারা ইউজ করতে পারে না? কেন না? ওই বড়দের শ্যাম্পু বাচ্চাদের যদি ইউজ করে বাচ্চারা, তাহলে বাচ্চাদের ত্বকে এবং চোখে সাংঘাতিক রকমের ইরিটেশন হতে পারে। এটাকে বলা হয়, এর একটা টেস্ট আছে, তাকে বলে টিয়ার টেস্ট। এটা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, যারা পৃথিবী বিখ্যাত কোম্পানি, তারা কিন্তু একটা বেবি শ্যাম্পু বাজারে আনার আগে এই টিয়ার টেস্টটা পাস করলে তবেই সেটা মার্কেটেড হয়, যে বাজারে আসতে পারবে, তাকে স্ট্যাম্প মারা হয়। টিয়ার টেস্টটা কি? আমাদের চোখের জলের যে পিএইচ, শ্যাম্পুর পিএইচ তার কাছাকাছি হতে হবে। তার চেয়ে যদি বেশি হয় পিএইচ, তাহলে চোখের জন্য বাচ্চার ইরিটেশন হবে, বাচ্চার চোখ লাল হয়ে যাবে, জ্বালা করবে। বড়দের শ্যাম্পু একটা বাচ্চাকে দিয়ে দেখবেন, বাচ্চা ইনভেরিয়েবলি চোখ রগড়াবে এবং কান্নাকাটি শুরু করে দেবে এবং চোখ মুহূর্তের মধ্যে লাল হয়ে যাবে। ওই জন্যই বাচ্চাদের জন্য আলাদাভাবে শ্যাম্পু। শুধু শ্যাম্পু নয়, সাবান, তার বডি লোশন, সমস্ত কিছুই আলাদা।
যেমন ধরুন শ্যাম্পুর পরে আগেকার দিনে আমাদের ছোটবেলায় তো আমরা কোনোদিন শুনিনি কন্ডিশনার জিনিসটা কি বস্তু, আর এখন খুব কম বাচ্চাই আছে 5-6 বছর 7 বছর 8 বছরে যে কন্ডিশনার কি জানে না। জিনিসটা এরকম ভাবে পাল্টে গেছে আর কি। তো কন্ডিশনার, হ্যাঁ কন্ডিশনার জিনিসটা ডেফিনেটলি অত্যন্ত উপযোগী। মূলত হচ্ছে বড়দের ক্ষেত্রে, শিশুদের ত্বক এবং হেয়ার দুটোই হচ্ছে এমন ভাবে তৈরি যে ওদের একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু কন্ডিশনার লাগে না। ওদের একটু ওই শ্যাম্পু সপ্তাহে 2-3 বার করলেই যথেষ্ট। যাদের মাথায় বিশেষত খুব স্কেল আছে, স্কেলি মাথা, যেমন অ্যাটোপিক চিলড্রেনদের, বা সোরিয়াসিস যাদের আছে, বা সেবোরিয়া যাদের আছে, তাদের সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করতে হবে। কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু করলে ভালো, জিঙ্ক পাইরেথিয়ন বা কোল্টার জাতীয় শ্যাম্পু খুব ভালো। তাতে কিছু কিছু বাচ্চার স্কিনের সঙ্গে তাদের হেয়ারটাও হচ্ছে ড্রাই হয়, তাদেরই কন্ডিশনার লাগে। আর একটা জিনিসের ব্যবহার আজকালকার শিশুরা খুব বা বাচ্চারা খুব করে, ওটাকে নিচু চোখে দেখে, আমি বলবো যে তেলের ব্যবহার, যে মাথায় তেল মাখবো, গায়ে তেল মাখবো, বাবা না, কিন্তু তেলটা অত্যন্ত উপযোগী। এটা কিন্তু ওল্ড ইজ গোল্ড। আমাদের মা ঠাকুমারা যে তেলের ব্যবহার করতে, মাথায় তেল মাখা বা গায়ে তেল মাখা, ইটস এ কন্ডিশনার বেসিক। মানে এটা আপনি বলছেন যে তেলটা অত্যন্ত দরকার? অত্যন্ত দরকার, বিশেষত যাদের ত্বক এবং হেয়ার ড্রাই তাদের জন্য তেল অত্যন্ত উপযোগী। তেল ভালো করে লাগাবে, আমি তো বলি সপ্তাহে 5 দিন তেল লাগাবে। 5 দিন তেলের মধ্যে 3 দিন তেল লাগিয়ে 10 মিনিট পরে শ্যাম্পু করে ফেলবে, এক্সেস অয়েলটা বেরিয়ে গেল। কিন্তু তেলটা একটা কন্ডিশনারের মতো হবে, অর্থাৎ ড্রাই হেয়ারটাকে অয়েলি করে দেবে, এবং যেটা তারা চায় হেয়ারটা যেন ড্রাই না থাকুক। অবশ্য যাদের খুব বেশি অয়েলি হেয়ার, এমনি সেবোরিয়া বলে একটা কন্ডিশন আছে, যাদের অয়েলি হেয়ার, মুখটা অয়েলি, তারাই কিন্তু বেশি ব্রণতে ভোগে। তাদের ক্ষেত্রে তেলের ব্যবহারটা দরকার নেই, তাদের ক্ষেত্রে বরঞ্চ তেলের ব্যবহার লিমিটেড হতে হবে। আদারওয়াইজ যাদের একটু ড্রাই, মানে ড্রাই স্কিন, তাদের জন্য দরকার। যাদের অয়েলি হেয়ার বা অয়েলি স্কিন, তাদের জন্য দরকার নেই। এছাড়া হচ্ছে শিশুদের ত্বকের যত্ন বলতে, শিশুরা আজকালকার দিনে বাচ্চারা কিন্তু অনেকে হাইজিন সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয়। এটা আমি আজকালকার দিনে বাচ্চা কেন বলবো, এটা বরাবরই বাচ্চাদের একটা টেন্ডেন্সি, খেলে টেলে এলো, হাত মুখ ভালো করে ধোয়া, বা গরমের ক্ষেত্রে প্রচন্ড ঘামছে স্নান করা, দিনে 2 বার স্নান করা। আমাদের মতো ট্রপিক্যাল ক্লাইমেটে আইডিয়ালি দিনে 2 বার স্নান করা উচিত। আমি তো কিছু কিছু বাচ্চারা, যাদের অ্যাটোপিক বাচ্চারা খুব বেশি ঘামে, তাদের বাবা মাদের বলি ওদের 3 বার করে স্নান করাবেন। এবং ইনভেরিয়েবলি তাদের নেক্সট কোয়েশ্চেনটা থাকে, আমি জানি নেক্সট কোয়েশ্চেনটা কি হবে, দীর্ঘ 35 বছরের এক্সপিরিয়েন্সে ও জিজ্ঞেস করে যে ডাক্তার স্নান ঠান্ডা লেগে যাবে না তো? তাদের সঙ্গে সঙ্গে বলা হয় স্নান করলে ঠান্ডা লাগে না, একবার মাথা ধুয়ে স্নান করবেন, 2 বার গা ধুইয়ে দেবেন, দিয়ে গা হাত পা ভালো করে মুছে দেবেন, স্নান করলে ঠান্ডা লাগতে যাবে কেন? হ্যাঁ, তো এইটা একটা ভুল ধারণা। তো যেমন নারকেল তেল মাখলে ঠান্ডা লেগে যায়, এটাও একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি নারকেল তেল হচ্ছে সবচেয়ে ভালো তেল, কিন্তু বেস্ট অয়েল। মানে ইনফ্যাক্ট ব্রিটিশ ফার্মাকোপিয়াতেও নারকেল তেলকে বলা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট অয়েল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমাদের নিজস্ব ভারতীয়। কিন্তু কেরালাতে নারকেল তেল মানে হচ্ছে মোস্টলি ইউজড হয়, অনেক জায়গাতেই হয়। তো এটা একটা ব্যাপার। তেমনি হাইজিনটাও বাচ্চাদেরকে শেখাতে হবে, যে নখ কেটে রাখবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাবান লাগাবে গায়েতে স্নান করার সময়তে, এবং যে সমস্ত জায়গাগুলো কাভার থাকে, মূলত যে সমস্ত জায়গায় ঘাম বেশি হয়, জামা কাপড় পরে থাকে, যেখানে ঘাম জমে, এবং তাতে ঘাম জমার থেকে স্মেল আসতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেই জায়গাগুলো নিয়মিত সাবান লাগানো উচিত প্রতিবারই স্নান করার সময়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো স্কিনের যত্ন। এগুলোর কথা সবই আমি আমার বইতে বলেছি, যে শিশু ত্বক অজানা কথাতে, এবং তার সঙ্গে এও বলেছি যে শিশুর যে স্কিনের যত্ন আত্মি, সেটা কিন্তু একদম জন্মের পরেই শুরু করে দেওয়া উচিত। আগে একটা ধারণা ছিল বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক দশক ধরে, যে যখন একটা শিশু জন্মায় তার একটা ভার্নিক্স ক্যাজিওসা বলে একটা লেয়ার থাকে, এবং সেটা 3 সপ্তাহ থাকে। অ্যাকচুয়ালি তা নয়, ভার্নিক্স ক্যাজিওসা 7 দিন পর্যন্তই ম্যাক্সিমাম থাকে বা অ্যাক্টিভ থাকে, যেটা মায়ের প্ল্যাসেন্টা থেকে আসে, বা থেকে আসে, প্ল্যাসেন্টাল ফ্লুইড থেকে আসে, সেইটা প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করে। তারপর থেকে কিন্তু শিশু বাইরের এনভায়রনমেন্টের সমস্ত ইনফেকশন বা জীবাণু বা দূষণের ক্ষেত্রে কিন্তু এক্সপোজড।
অর্থাৎ তখন থেকেই বাচ্চারা একটা রেগুলার স্নান দেওয়া, বাথ দেওয়া উচিত এবং সাবান শ্যাম্পু সবই ইউজ করা উচিত। আর একটা জিনিস করা উচিত নয়, যেটা আমরা বারবার বলি, এখন আমার অধিকাংশ আহ, বাবা মারা শিখে গেছেন বা জেনে গেছেন যে পাউডারটা না দেওয়াই ভালো। কারণ পাউডার অ্যাকচুয়ালি ওই সোয়েট ডাক্টের মুখগুলোকে ব্লক করে দেয়, দিয়ে ছোট ছোট ঘামাচির মতো করে, যেটাকে মিলিয়ারিয়া বলে। এই যে খুব ঘামলে একটা পাউডার দেওয়ার আগে প্রচলিত একটা ধারণা ছিল না, সাদা গায়ে সাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে নীলবর্ণ শিয়ালের মতো, এখন কিন্তু ওই কনসেপ্ট নেই। এই পাউডারের বদলে এখন বেবি ডিওডোরেন্ট দেখবেন এসছে, যেটা নিয়ে আমি গত 25 বছর ধরে প্রচন্ড এই নিয়ে একটা মুভমেন্ট করছি যে বেবি ডিওডোরেন্ট, হোয়াই নট বেবি ডিওডোরেন্ট। বেবি ডিওডোরেন্ট এই 25 বছর মুভমেন্ট করার পরে আমার মতো আরো কয়েকজন করেছেন, যার সারা পৃথিবীতে, যার জন্য বেবি ডিওডোরেন্ট এসছে মার্কেট। এখন আপনি যে কোনো শপিং মলে কিড সেকশনে গেলে দেখবেন সারি সারি সেখানে রয়েছে সোপার বিভিন্ন কোম্পানির, আমি নাম নিতে চাই না, বিভিন্ন কোম্পানির, মাল্টিন্যাশনাল কোম্পানির এবং আমাদের দেশীয় কোম্পানিরও বেবি ডিওডোরেন্ট। অর্থাৎ বড়রা যেমন গায়ে ডিওডোরেন্ট লাগায়, বাচ্চাদেরও শুধু মুখটাকে ঘুরিয়ে দিতে হবে যাতে নাক মুখে ইনহেল না করে নেয়, বেবি ডিওডোরেন্ট দিতে হবে। ডিওডোরেন্টের মধ্যে অ্যান্টিপারস্পিরেন্ট আছে প্লাস স্পিরিট আছে, ওইটাই ঘামকে শুকিয়ে দেবে। So powder is not the ideal thing. Powder একটা moreover it forms a cake like thing, যে বডি ফোল্ডে, আর্মপিটসে, গ্রয়েনে একটা কেকের মধ্যে লেয়ার তৈরি করে দেখবেন। তো ওইটা একটু হাইজেনিক নয়। ওই পাউডারের মধ্যে মোরওভার যেটা থাকে স্টার্চ থাকে, আর স্টার্চ হচ্ছে খুব রিচ মিডিয়া ফর ক্যান্ডিডা, যে এক ধরনের যে ছত্রাক। ওই ক্যান্ডিডা গ্রো করলেই তখন তার ওই বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন গুলো বেশি হয়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর নখের ব্যাপার তো আমি বললামই, হেয়ারের কথাও বললাম, হেয়ারের কেয়ার বললাম, স্কিনের বললাম। আর একটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের খুব নিয়মিত করা উচিত 2 বছরের ওপর থেকে, যারা মূলত 5 বছর আমি বলবো, যারা স্কুলে যাচ্ছে, বাচ্চারা খুব এক্সপোজ টু সানলাইট, তাদের সানস্ক্রিন ইউজ করা উচিত। এবং অনেক ক্ষেত্রেই বাবা মারা আসেন যে ছোট ছোট সাদা সাদা স্পটস হয় মুখে, তারা ভয় পেয়ে যান, সাদা স্পট দেখা মানেই ভীতি, যেটা ভিটিলিগো বা সেটি নয়। তো সেগুলোকে পলিমরফাস লাইট ইরাপশন বলে। সেই জন্য এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি দিনে 4 বার করে সানস্ক্রিন লাগাতে বলবেন বাচ্চাকে। স্কুলে গিয়ে নিজে নিজেই লাগাতে পারে, তাদের শিখিয়ে দেবেন। আর বাড়িতে থেকে যখন বেরোচ্ছে মাকে বলি আপনি লাগিয়ে দেবেন। অর্থাৎ সানস্ক্রিনের ব্যবহারও খুব অত্যন্ত প্রয়োজনীয়। এবং বহু মাল্টিন্যাশনাল কোম্পানির সানস্ক্রিন আছে যেগুলো ছোট বাচ্চাদের জন্যই তৈরি, তাদের SPF 15, কারো 17, কারো 19 এরকম সানস্ক্রিন। ছোটবেলা থেকে একটা শিশুর খাবার জায়গাটা কিভাবে মেনটেন করা দরকার, তো সেই যে বলে না সদা সত্য কথা বলিবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি সম্ভব? বাঁচতে পারবেন না। তাহলে সেরকম আইডিয়াল হচ্ছে যে যদি বাড়ির রান্না নিয়ে যায়, বাট আপনি যদি মানে 100টা ফ্যামিলিতে দেখেন, 99টা ফ্যামিলিতে দেখবেন সম্ভব হচ্ছে না প্রতিদিন। কিছু না কিছু জাঙ্ক ফুড তার মধ্যে ঢুকছে, কারণ মডার্ন ডেজ ইজ দ্য ডেজ অফ জাঙ্ক ফুড, এবং ওটাই ওদের জন্য টেস্টি। কিন্তু তার একটা লিমিটেশন দরকার। লিমিটেশনটা কিরকম? ওয়ান্স ইন আ হোয়াইল, সপ্তাহে 1 দিন বা 2 দিন তাদেরকে স্ট্রিক্টলি বলতে হবে যে বাবু দেখো তোমাকে খাবারটা দেওয়া হবে, মামুনি তোমাকে খাবারটা দেওয়া হবে, তুমি যে চাইছো পিৎজা, পাস্তা বা স্পেশাল চিকেন বিভিন্ন জায়গায় কাউন্টারের দেওয়া হবে সপ্তাহে 1 দিন। এবং তুমি যদি ভালো করে পড়াশোনা করো ইনসেন্টিভ হিসাবে দেওয়া হবে, তোমার মার্কস যদি ভালো আসে তাহলে তোমাকে আরেকদিন খাওয়ানো হবে। এইরকম ইনসেন্টিভ সিস্টেম রাখলে তার পড়াশোনাটাও ভালো হবে। ঠিক আছে, জাঙ্ক ফুড তো এমনিতেই খাবে, একটু বাচ্চা যখন বড় হয়ে যাবে, ক্লাস 9-10-এ যখন পড়বে, সে কি তখন আর বাবা মাকে জানিয়ে খাবে? যেমন বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে খাবে কাউন্টার থেকে। তো সেই জন্য প্রথম থেকে একটা নিয়ম করে দিলে ভালো। কারণ একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এটা বিশেষত বাবা মাদের জন্য বলছি বা সাধারণ মানুষের জন্য বলছি, এই জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু অনেক প্রিজারভেটিভ থাকে যেগুলো বাড়ির ফুডে থাকে না। তো এই প্রিজারভেটিভ থেকেও কিন্তু অনেক ধরনের অ্যালার্জি হয়। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম অ্যালার্জিটা মানুষের ফুডের ক্ষেত্রে হয় না, হয় ফুডের প্রিজারভেটিভ বা ফুড অ্যাডিটিভস থেকে। হ্যাঁ, তো এই অ্যাডিটিভস বা প্রিজারভেটিভস গুলো ম্যাক্সিমামই থাকে বাইরের ফুড। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা এসছেন, মা বা বাবা বলছেন যে ওর চিকেনে অ্যালার্জি আছে। আমি বললাম চিকেন অ্যালার্জি আছে, তাই নাকি? তো আমাদের এরকম, আমি তো এক্সিমা নিয়ে কাজ করছি আজ 35 বছর হয়ে গেল, চিকেন অ্যালার্জি তো আমি কখনো শুনিনি। আচ্ছা আপনি একটা কাজ করুন তো, চিকেন মানে কি চিকেন খায়? বলে ওই বাইরের সব বিভিন্ন কাউন্টারের নাম করা সব চিকেন দেখুন। আমি বললাম বাড়িতে চিকেন রেতে খাওয়ান তো, খাইয়ে নেক্সট মান্থ আমাকে বলুন তো, আর একবারও বাইরে খেতে দেবেন না।
পরের মান্থে যখন আসছেন ওনারা নিজেরাই বলছেন ডাক্তারবাবু এর কিন্তু চিকেন প্রচুর খেয়েছে, সপ্তাহে 2-3 দিন করে খেয়েছে কিন্তু কোনো অ্যালার্জি হয়নি। আমি বললাম তার কারণটা হলো যে ওটা প্রিজারভেটিভ নেই। আর বাইরে থেকে যেটা কিনে খায় বিভিন্ন ধরনের কালার থাকে, সানসেট ইয়েলো, তারপরে বিউটাইল ফেনল, তারপরে বিউটাইল অ্যালকোহল, এইগুলো সব প্রিজারভেটিভ। বালসাম অফ পেরু বিভিন্ন ধরনের খাবারের মধ্যে থাকে, এগুলো সব বিভিন্ন কেমিক্যাল নেম এদের। তো এইগুলো থাকলে সানসেট ইয়েলো মানে কি জানেন, যে ইয়েলো মিষ্টিগুলো বা জিলাপিগুলো ওর মধ্যে সানসেট ইয়েলো থাকে। তো এইগুলো অ্যাভয়েড করতে পারলে কিন্তু অ্যালার্জির সম্ভাবনা অনেক কম। এবং এগুলো হচ্ছে অনেক কিছুই বাইরের ফুডের মধ্যে কিছু কিছু প্রিজারভেটিভ আছে যেগুলো কিন্তু যার একটু হরমোনাল প্রপার্টিও আছে। তো এই নিয়ে কিন্তু একাধিক সায়েন্টিফিক জার্নালেও আর্টিকেল বেরিয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও আর্টিকেল বেরিয়েছে, নিউজ পেপারেও। স্যার লাস্ট যেটা আমার একটা প্রশ্ন, যে এখন বাচ্চারা বিভিন্ন রকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত থাকছে, তাদের ডান্স করতে হচ্ছে, তাদের স্টেজে কখনো পারফর্ম করতে হচ্ছে, তো নর্মালি তাদের একটা মেকআপ করার প্রয়োজনীয়তা দেখাই দিচ্ছে। তো সেই সমস্ত বাচ্চারা যদি মেকআপ করে, তারা কিভাবে মেকআপ করবে যাতে তার স্কিনের কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, মেকআপ নিশ্চয়ই করবে। আমি ইউজুয়ালি কিছু এই ধরনের বাচ্চাদের যারা পারফর্ম করে, পারফর্মিং আর্ট করে, তাদের সাধারণত মানা করি না। তাদেরকে আমি বলি যে ওরা যখন ওই পারফর্ম করে উজ্জ্বল আলোর নিচে থাকে, জাস্ট লাইক একটা ফিল্মের শুটিং এর জন্য, তো সেই লাইটের জন্য যাদের স্কিনটা খুব স্পর্শকাতর হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইটে, বলি একটা সানস্ক্রিন লাগিয়ে তার উপরে যে ধরনের মেকআপ, লাইট মেকআপ করতে চায় সে করতে পারে। কিন্তু বাড়িতে এসেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেকআপ রিমুভার দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে ভালো করে সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে। কারণ মেকআপ তো সে তো নিয়মিত করছে না, যখনই মেকআপ করবে এটা করলেই হবে। এর জন্য স্ট্রিক্টলি মেকআপ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। স্যার সর্বোপরি আপনি আমাদের খুব সুন্দর করে সবটা বোঝালেন। তারপরেও যদি কোনো মায়েরা বা বাবারা এই শিশু ত্বক এবং অজানা কথা এই বইটি সংগ্রহ করতে চান নিজের কাছে, তাহলে কোথায় পাবেন এটা? এই বইটা সংগ্রহ করতে হলে কয়েকটা জায়গায় পাওয়া যেতে পারে, যেমন ফ্লিপকার্টে বইটা আছে, তাছাড়া এই বইটা কলেজ স্ট্রিটেও আছে। আমার চেম্বারে আমার পেশেন্টদের মায়েদের জন্য, বাবাদের জন্য আমার চেম্বারে রাখা আছে বইটা সংগ্রহ করতে পারেন, যে কোনো কেউ এসে বইটা সংগ্রহ করতে পারেন। ডক্টর অপূর্ব ঘোষ উনি নিজে ভলান্টিয়ার করেছেন, যেহেতু উনি আমাদের আইসিএইচ এটাকে ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে, কারণ এর সমস্ত সংগ্রহিত যে টাকাটা, বই বিক্রির টাকাটা যাবে আইসিএইচ এর গরিব যারা আমাদের আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের তাদের চিকিৎসার জন্য। সেই জন্য উনি ওনার চেম্বারেও রেখে দিয়েছেন। আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পেশেন্ট হেল্প কাউন্টারেও কিন্তু এই বইটা আছে। তাহলে এতগুলো জায়গা থেকে যে কেউ বইটা সংগ্রহ করতে পারেন। একেবারে অনেক ধন্যবাদ স্যার। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের জীবনে অত্যন্ত উপযোগী, তার কারণ আমরা নিজেরা যদি কোনো সমস্যায় ভুগি, সেই সমস্যাটা যতটা না আমাদের ভাবায়, আমার শিশুর যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটাকে একেবারে তোলপাড় করে ফেলে। তো স্বভাবতই শিশুর যত্ন, শিশুর ত্বকের যত্ন আমাদের কাছে অত্যন্ত উপযোগী। তাই আপনারা যারা এর ছাড়াও আরো অনেক কিছু তথ্য জানতে চান, আপনাদের স্যার বলেই দিলেন যে কোথায় কোথায় বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং আপনাদের শিশুর ত্বকের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে অনেকগুলো বিষয় এই আলোচনায় উন্মোচিত হলো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আমার দর্শক বন্ধুরা এর মাধ্যমে অনেক উপকৃত হবে, এবং আরো জানিয়ে রাখি যে প্রচুর দর্শক বন্ধু স্যারের এর আগে যে সমস্ত অনুষ্ঠান আমাদের এই চ্যানেলে হয়েছে, কখনো সোরিয়াসিস নিয়ে, কখনো ভিটিলিগো নিয়ে, তো অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করতে চান। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ডেসক্রিপশন বক্সে আপনারা আসুন, সেখানে কিন্তু স্যারের যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানে এসে আপনারা সরাসরি যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।